নমস্কার সুধী শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন বোক চৈতন। লিখেছেন শিবরাম চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প পাঠ বোক চৈতন। ওই লোকটাই যে এ গাঁয়ের বোক চৈতন, প্রথমে আমি বুঝতে পারিনি। রোয়াকে বসা ভদ্রলোকটি বলে দেওয়ার পর তখন আমার ঠাউর হলো। দেখলাম লোকটার গায়ে কালো সার্জের কোট, 20 বছর আগেকার ফ্যাশন, আর পরনে ফিনফিনে কাঁচির কাপড়, যা খুব কম লোকেই পয়সার অভাবে তখন পরত, কিন্তু কাপড়ের অভাবে এখন তা পরতে বাধ্য হচ্ছে। তার উপরে আবার পামশু। পামশু, হ্যাঁ, যা কবেই এ যুগের সভ্য মানুষ পা থেকে বরখাস্ত করে দিয়েছে বললেই হয়। তাছাড়া তার হাতে আবার ফুলের তোড়া। রোয়াকে বসা লোকটি আমায় দেখিয়ে দিলেন। এসব সত্ত্বেও লোকটাকে বোকচৈতন বলে আদৌ আন্দাজ করতে পারতাম না, যদি না উক্ত ভদ্রলোক আমার চোখে আঙুল দিয়ে ওইভাবে তা দেখিয়ে দিতেন। সবেমাত্র সেই দিনই সে গায়ে গিয়ে উঠেছি, দিন কতকের জন্য হাওয়া বদলাবার মতলবে, এবং বোকচৈতনের আটচালার অবস্থা দেখে মনে হলো তিনিও বেশি দিনের বাসিন্দা নন। তাঁর বাড়ির সামনে লম্বা লম্বা ঘাস তখনও কাটা পড়েনি, তাতেই বোঝা গেল তিনিও অল্প দিনেই এখানে এসেছেন। বোকচৈতন ভদ্রলোক তার আটচালার দ্বারদেশে ফুলের তোড়া নিয়ে বসেছিলেন। বসে বসে যতদূর মনে হলো আমার দিকেই তিনি কুটিল দৃষ্টিতে তাকিয়ে আমাকে যেন কৃপা কটাক্ষপাত করছেন। অন্তত এরকমই ধারণা আমার মনে হলো। বটে বটে, আমি বললাম, লোকটা বোকচৈতন্যে বুঝি? বোকচৈতন বলে বোকচৈতন? 1 নম্বরের ইডিয়েট। যান না, গিয়ে বলুন না ধান গাছ থেকে কড়িকাঠ হয়, এক্ষণে বিশ্বাস করবে। যা বলবেন তাই বিশ্বাস করে বসে আছে। দণ্ডায়মান বোকচৈতনের দরজা পর্যন্ত এগিয়ে যাই, একটু ভয়ে ভয়েই যাই বলতে কি। এই যে নমস্কার, হাত তুলতে তুলতে বলি। ভাবের সূত্রপাতে আর মারামারির সময় এই দুটোতেই হাত তো তুলতেই হয়। ডিটো, বোকচৈতন জবাব দিল। পুনশ্চ আর কি, অর্থাৎ কিনা আপনাকেও। তথাস্তু। একটা অদ্ভুত কথা শুনেছেন আজকালকার বিজ্ঞানের কাণ্ড? অদ্ভুত কাণ্ড কারখানায় বলতে হয়। আমি আরম্ভ করি। আমাদের ধান গাছ থেকে নাকি? হ্যাঁ, শুনেছি বই কি, বোকচৈতন বাধা দিয়ে বলল। কড়ি, বর্গা, বিম, চৌকাঠ, চেয়ার, টেবিল, তক্তাপোষ সব বানাচ্ছে। কবে শুনেছি? এ তো বহুদিনের কথা, কে না জানে। আমি একটু দমে যাই। না না না, সে কথা বলছি না। বহু দিনকার আবিষ্কার, তা সত্যি, কিন্তু ওসব স্থূল জিনিস নয়, ও তো অনেক আগেই বানিয়েছে। আজকাল ওসবের চেয়েও ঢের সূক্ষ্ম জিনিস হচ্ছে নাকি ধান গাছ থেকে। এই যেমন, কি যে বলবো ভেবে পাই না। ধরুন না কেন, এই ধরনের সব সূক্ষ্ম জিনিস, এই যেমন এই যেমন ঢাকাই মসলিন, সেফটি পিন, অবন ঠাকুরের ছবি, বোকচৈতন নিজেই বলে দেয়। এমনকি আজকালকার গদ্য কবিতা অবধি, মানে যাবতীয় সূক্ষ্ম জিনিস সমস্তই ধান গাছ থেকে। এই কথা কে না জানে। এবার আমি রীতিমতো দমে যাই।
তা যা বলেছেন, আমতা আমতা করে বলি, আমারই চেয়ার টেবিল ধান গাছের তৈরি। আসুন না ভেতরে, আপনাকে দেখাচ্ছি। এই বলে ভদ্রলোক আমাকে তার আটচালার ভেতরে নিয়ে গিয়ে নিজের ধেনো চেয়ারে বসে তার বোকামির বহর আমাকে দেখালেন। ধান গাছের প্রসঙ্গে খুব সুবিধা করতে না পেরে আমি অন্য কথা পাড়তে চাই। একটা খবর শুনেছেন কি? যুদ্ধের নতুন খবর। হিটলার নাকি ইংলিশ চ্যানেল জমিয়ে দেওয়ার মতলব করছে। চ্যানেল জমিয়ে সেই যে সে যুগের সেতুবন্ধের মতো, বুঝলেন কি না, তার ওপর দিয়ে সৈন্য সামন্ত ট্যাঙ্ক ফ্যাঙ্ক সবকিছু গট গট করে বিলেতে গিয়ে হাজির হবে। শুনেছি বই কি, তার জন্য কত লাখ টন বরফের পর্যন্ত অর্ডার দিয়েছে হিটলার। নর্থ পোল থেকে সেই বরফ আমদানি হবে। সেখানে ছাড়া অত বরফ পাবে কোথায়? আমেরিকান জাহাজে আসবে সেই বরফ। ইংরেজ ব্যাপারীরাই নাকি সাপ্লাই করবে, এটাও শুনেছি মশাই। বলতে কি, এইটি আমার সবচেয়ে আশ্চর্য ঠেকছে বলে ভদ্রলোক সামান্য একটু ভুরু কুঁচকে সন্দিগ্ধ নেত্রে আমার দিকে তাকালেন। তা এমন আশ্চর্যই বা কি আছে? এই যুগে সবই সম্ভব। মানুষের পক্ষে অসম্ভব কি বলুন তো? এই জাফরই তো বনে গেলে মির্জাফর। মির্জাফর বনতে আর কতক্ষণ? তাছাড়া মির্জাফর বনলেই বা দোষ কি? বিজনেস ইজ বিজনেস, তাই নাকি? বলুন না। আমি কি বলবো ভেবে পাই না, বোকা বনে যাই। তাহলেই ভেবে দেখুন, সেই বরফের চাই এসে পড়লে কি মজাটাই না হবে। সমস্ত ইংলিশ চ্যানেলে জমে গিয়ে মস্ত একখানা মালাই বরফ। ভাবতেই আমার গায়ে কাটা দিচ্ছে। তখন কেবল চাঁচা আর খাও। ইংরেজদের তো দারুণ মজা। দেশ যায় যাক, নিখরচায় বরফ তো খেয়ে বাঁচুক। এই বোক চৈতন দেখতে পাচ্ছি আমার উপর দিয়ে যায়। ভদ্রলোকের বোকামির পহরে আমি এমন অবাক হয়ে গেলাম, কি যে জবাব দেব আমার মাথার ভেতর ভোঁ ভোঁ করতে লাগলো। ভদ্রলোক উত্তর মেরুর বরফের সাহায্যে ইংলিশ চ্যানেল জমিয়েই ক্ষান্ত হলেন না, কিন্তু সেই অসাধ্য সাধনেই নিরস্ত হওয়ার পাত্র তিনি নন। তারপরে দুহাত দিয়ে একটা মাছিকে পাকড়াবার চেষ্টায় লাগলেন। মাছির মও তার ত্রিসীমানায় কিন্তু ছিল না তখন। অবশেষে তার যারপরনার চেষ্টায় ব্যর্থ হয়ে কপালের ঘাম মুছবার জন্য তিনি রুমাল বার করলেন। সেই সময় তার পকেট থেকে একটা চিঠি পড়ে গেল। খামখানা আমি তুললাম। খামের মাথায় বাংলাদেশের এক বিখ্যাত মাসিক পত্রের নাম ছাপানো এবং তলায় যার নাম লেখা, এবং তিনিও বাংলাদেশের একজন খুব নামকরা লেখকই নন, তার লেখাও আমি অনেক পড়েছি, পড়ে মুগ্ধ হয়েছি। বিনা মেঘে বজ্রপাত হলেও আমি অতটা ঘাবড়াতাম না যেটা এই মুহূর্তে হলাম। আপনি 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 মেঘের মিত্র? কি আশ্চর্য! চিঠিখানা ওর হাতে ফিরিয়ে দিয়ে বললাম, ঠিকই ধরেছেন, আমি মেঘের মিত্রই বটে। অদ্ভুত আপনার ধরবার ক্ষমতা, মানতে হয়। তখন আমার পরিচয়ও দিতে হলো ভদ্রলোককে। তাই নাকি? মেঘেন আমার দিকে চোখ পাকিয়ে তাকালেন বটে। তুমি, সেই তুমি? তা তুমি এতক্ষণ ওরকম বোকা সাজছিলে কেন? আমি জানতে চাইলাম। পাড়াগাঁয়ে বাস করতে হলে বোকা সেজে থাকতে হয় কিনা সেটাই নিরাপদ নাকি? আসলে সেটা জানাও আমার উদ্দেশ্য ছিল। তোমাকে নিয়ে একটু মজা করছিলাম, মেঘেন বলল। এই আর কি। তারপর একটু ইতস্তত করে আসল কথাটা ফাঁস করলো সে।
আমি ভেবেছিলাম তুমিই বুঝি এই গায়ে বোক চৈতন। ওই যে লোকটা রোয়াকে বসে আছে, ওই ভদ্রলোক একটু আগে তোমার কথা বলছিলেন। সত্যি বলতে তোমার সম্বন্ধে এরকম ভুল ধারণার মূল কারণই উনি। কিন্তু ও লোকটা আমায় বলেছিল যে তুমিই হচ্ছে সেই চিজ, সেই দুর্লভ বস্তু। আমিও জানাতে বাধ্য হই। কে ওই লোকটা, চিনো নাকি? আমি জিজ্ঞেস করি। কি করে জানবো? মেঘেন বলে। আমার এ গায়ে আসার দুদিনও এখনো হয়নি। জাপানি বোমার ভয়ে পালিয়ে এসেছি কলকাতা থেকে। ওই গায়ের আর এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন খালি গায়ে, কাঁধে গামছা। তার কাছে গিয়ে জানতে চাইল মেঘেন, বলতে পারেন মশাই, রোয়াকে বসা ওই লোকটি কে? উনি কে? রোয়াকে বসা? হুম হুম, রোয়াকে বসানো তাই বলুন। লোকটির খুঁটিনাটির দিকে ওর লক্ষ্য দেখা গেল। রোয়াকে বসানো ওই ওই লোকটি, উনি হচ্ছে আমাদের গায়ে বোক চৈতন। উনি সবেমাত্র পাগলা গারদ থেকে ছাড়া পেয়েছেন। এসো, মেঘেন বলল আমায়, একটু চাটা খাওয়া যাক, কিংবা ডাবের শরবত। গ্রামে একটা ছোটখাটো রেস্তোরাঁও রয়েছে দেখা গেল। সেখানকার ইতর ভদ্র সকলেরই সেটা আড্ডাখানা। যা মাত্রই টের পেলাম, আমাদের চা পান শেষ হতে না হতেই থানার দারোগা বাবুর পায়ের ধুলো পড়ল সেখানে। মেঘেন তাকে বলল, দেখুন মশাই, ওই যে রোয়াকে বসা কিংবা বসানো যাই হোক, ওই লোকটিকে দেখেছেন? ওকে তালাচাবির মধ্যে রাখাই কি আপনাদের উচিত ছিল না? ওই যে বসু মশাই, দারোগাবাবুকে একটু যেন বিস্মিতই দেখা গেল। কেন, উনি কি করেছেন? করবেন আর কি, আমি বললাম। তবে কি না, ওরকম লোককে পাগলাগারদ থেকে খালাস দিয়ে ঠিক করেননি আপনারা। ওই ধরনের বদ্ধ পাগলদের বাইরে ছেড়ে রাখা খুব নিরাপদ নয়। খোলসা করে বললাম। বোসমশাই পাগল কি বললে? দারোগাবাবু এমন দৃষ্টিতে তাকালেন যেন আমরাই ওই জাতীয় কিছু হব। কে বললো এ কথা আপনাদের? কাঁধে গামছা এক ভদ্রলোক। মেঘেন তার অপরাজেয় কথা শিল্পের সাহায্যে উপরোক্ত সংবাদদাতার নিখুঁত এক বর্ণনা করে দিল। ও, ও আমাদের পাকরাশি? তাই বলুন, তার কথা ধরবেন না। আমাদের পাড়ার সেই পাকরাশি। দারোগার হাসি আর থামতে চায় না। কেন, সে লোকটি কে? আমি জিজ্ঞেস করি। আপনাদের পাড়ার পাকরাশি কে তিনি? আরে, তার কথা আবার মানুষে ধরে? দারোগা আমাদের হেসেই উড়িয়ে দেন। সেই তো এই গায়ের পাক্কা ইডিয়েট, এক নম্বরের বুক চৈতন। নমস্কার। গল্পটি কেমন শুনলেন? গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার গল্পের চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। হ্যাঁ, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।